ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং ২১শে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করি। আজকে যেই সংবাদটি সেটি হচ্ছে যে এখনও চলছে চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানা রাসায়নিক থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ভবন ধসের সংখ্যাও দেখা দিয়েছে। শুরুতেই হারুনুর রশিদ, একটু আপনার কাছে জানতে চাই যে এই ঘটনাগুলো কিন্তু বারবার হয়, মানে পুরনো ঘটনা আবার ভুলে যায়, আবার নতুন করে একই ঘটনা ঘটে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বাংলাদেশে তো খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এগুলা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এই যে এত ক্ষতি, যদিও আজকে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি তো। ধন্যবাদ আপনাকে। এই যে পোশাক কারখানাটি আপনি বলছেন যেখানে আগুন লাগছে চট্টগ্রাম যায়, এটা কিন্তু ইপিজেড এর ভেতরে। এটা একটা ইন্টারেস্টিং কেস, এক্সপোর্ট প্রসেসিং জোন। তো এই সমস্ত এলাকায় কিন্তু সব ধরনের কমপ্লায়েন্স এখানে মানা হয়, মেনে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়। তার ফায়ার সেফটি সিস্টেম বলেন, সবগুলোই দেখা হয়। একই সঙ্গে আপনার সিকিউরিটি সিস্টেম সবগুলি। তো আগুন কিন্তু লাগতেই পারে, মানে এটা যে লাগবে না তা না, কিন্তু যদি সেখানে আমাদের নিজস্ব কোনো ই থাকে। আপনি বলছিলেন কেমিক্যাল গোডাউন, তো কেমিক্যালের ব্যবহার নিয়ে আমাদের অনেক আগেই প্রশ্ন। আমরা দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু কেমিক্যাল গোডাউনটার সেটা অবস্থান ছিল কি, যেটা সেফ এন্ড সিকিউর ছিল কিনা, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। আমরা যদি একদিন 2 দিন আগে আপনি যদি এই যে মিরপুরের গার্মেন্টস কারখানায় আগুন দেখেন, যেখানে 9 জন মারা গেছেন আগুনে পুড়ে, তো সেই জায়গাটা যদি দেখেন, সেখানেও কিন্তু একই কেস। পাশে একটি কেমিক্যাল গোডাউন, ওটা একটি ওয়াশিং প্ল্যান্ট বলছে বিজিএমই, কিন্তু সেখানে 5 তলায় গার্মেন্ট চালানো হচ্ছিল। এবং পরে যে দেখা গেল যে সেখানে আসলে ওই ভবনটির অনুমোদন নাই, তারপরে ওখানে তালাবদ্ধ ছিল, একই সঙ্গে সেফটি সিকিউরিটি ব্যবস্থা নাই। আমরা যদি এরা বাংলাদেশে আরো ঘটনা দেখি, তাজরিন ফ্যাশনের ঘটনা সবসময় আসে। গুলশানের এফআর টাওয়ার, যেটি আপনি একদমই এফআর টাওয়ারটার সঙ্গে যুক্ত, কিন্তু অনেক প্রভাবশালী লোকজন, সেখানে যদি আপনি খেয়াল করেন, কোন জায়গায় কিন্তু একটি স্ট্যান্ডার্ড ফায়ার সিস্টেম, সেফটি সিস্টেম, সিকিউরিটি সিস্টেম আমরা কোথাও পাইনি। এখন এই পাইনি এইটা ছিল না, ওইটা ছিল না, এটা বলা যায়, কিন্তু যে জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু এগুলাকে দেখছি দুর্ঘটনা হিসেবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি ইচ্ছাকৃতভাবে আমি যদি আমার প্রতিষ্ঠানে সমস্ত সেফটি, সিকিউরিটি, ফায়ার ফাইটিং সিস্টেম সেগুলো যদি আপ টু ডেট না রেখে একটি প্রতিষ্ঠান পরিচালনা করি, তাহলে আপনি সেটাকে কিন্তু দুর্ঘটনা হিসেবে বলতে পারেন না। এখানে হচ্ছে আমাদের সমস্যা। আপনি যত মামলা হয়েছে সংক্রান্ত, আপনি কোথাও হত্যা মামলা হতে দেখেন। আমি খুব স্পষ্ট করে বলে দেখি যে আমি সবগুলো কি হত্যা মামলা হবে আমি তা বলছি না, কিন্তু ধরেন আমি উদাহরণ দেই যে আমার গাড়ির একটি ধরেন ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইভেট কার আমরা যেটুকু বলি, সে গাড়ির প্রথমত ফিটনেস থাকতে হবে, প্রপারলি ফিটনেস থাকবে। একই সঙ্গে আপনার ড্রাইভার নিয়োগ দিতে হবে লাইসেন্স, অর্থাৎ লাইসেন্সধারী ড্রাইভার। গাড়ির আদার্স গুলো ওকে থাকতে হবে, তার রুট পারমিট সব থাকতে হবে। এগুলো থাকার পরও যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেটি যদি অবহেলাজনিত হয়, অবহেলাজনিত না হয়, তাহলে সেটাকে আমি দুর্ঘটনা বলতে পারি। কিন্তু ওইগুলো যদি না থাকে, প্রয়োজনীয় ডকুমেন্ট যদি না থাকে, প্রয়োজনীয় ফিটনেস যদি না থাকে, আপডেট যদি না থাকে, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স যদি না থাকে, এবং যদি অবহেলাজনিত হয়, আপনি সেটাকে কিভাবে আপনি সেটাকে দুর্ঘটনা বলে চালাবেন? আমাদের সমস্যাটা হচ্ছে এখানে, যে আমরা কোনো মেজার নিতে দেখি না। আপনি দেখেন না, নিমতলিতে সেই যে আগুনে অনেক মানুষের মৃত্যু হলো, সেখানে বলা হলো যে আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন থাকতে পারবে না, তাদের জন্য আলাদা জায়গা দেওয়া হলো ঢাকার বাইরে, খুব কেরানীগঞ্জের দিকে। তারপরও কিন্তু মিরপুরে সেই আগুনে, যেটা মিরপুরের যে আগুনে আমরা দেখলাম, সেখানে কিন্তু কেমিক্যাল গোডাউন ওই আবাসিক এলাকায়। তো এটি হয় কি, এই মৃত্যুর কোনো জবাব কাউকে দিতে হয় না, এই মৃত্যুর কোনো দায় কাউকে নিতে হয় না। আপনি এই যে মৃত্যুগুলো আমরা এখন পরিসংখ্যানে পরিণত হয়েছে, আপনি একজন মানুষের মৃত্যু হয়তো বা আমরা মনে রাখি, কিন্তু আমরা কি মনে আছে তাজরিন ফ্যাশনের যে সমস্ত পোশাক কর্মীদের জীবন হারিয়েছিল? আমরা রানা প্লাজা ধসে আমরা কি এখন মনে রাখি কারা? সেখানে কি জানেন, অনেক শিশুরা আর বেড়ে উঠছে না, তাদের জীবন ওই শিশুতেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তাদের মানসিক বিকাশ আর হচ্ছে না। অনেক মা বাবা চিরতরে পঙ্গু হয়ে গেছেন, তাদের ফ্যামিলি গুলো কি অবস্থায় আছে? সরকারি সহায়তা তারা পেয়েছিল, সেটা কতটুকু পেয়েছে? তাতে কি তারা টিকে থাকতে পেরেছে? আপনি দেখেন কি হলো মিরপুরের আগুনে, পরশুদিন আগের দিন 2টি রাজনৈতিক দল গিয়ে তাদের আর্থিক সহায়তা দিয়ে আসলো।
এটি তাদের জন্য একটি রাজনৈতিক দল সেটা দেবে, কিন্তু গভর্নমেন্ট কি করলো? সরকার কি কোনো ক্ষতিপূরণ দেবে? দিলে কত? 25,000, 26,000। কিন্তু জীবনের ক্ষতি কিভাবে দেয়া যায়? একজন মানুষের যদি অবহেলাজনিত অথবা এই কারণে মৃত্যু হয়, তাহলে তার জীবন সাইকেলটা চিন্তা করতে হয়। এখানে ক্ষতিপূরণের হিসাবটাও দেখেন কিভাবে এড়িয়ে যায়, নিয়মটা কি? আমি যদি কোনো অবহেলাজনিত বা কারোর কারণে যদি আমার মৃত্যু হয় সড়কে বা কোনো দুর্ঘটনায়, তাহলে আমার ক্ষতিপূরণটা কি হবে? আমার যে পরবর্তী যে জীবন টাইমটা থাকবে, লাইফ সাইকেলটা, সেখানে আমার এখন যে লেভেল, আমার যে ধরেন শিক্ষাগত যোগ্যতা অথবা আমার যে আর্নিং ক্যাপাসিটি, সেই অনুযায়ী ওই পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত বা যতক্ষণ আমি কর্মক্ষম থাকতাম ততক্ষণ পর্যন্ত আমার আর্নিং কত হতো, সেগুলো হিসেব করে আসলে ক্ষতিপূরণ দেওয়ার কথা। জি, এখন হারুনুর ইন্স্যুরেন্স রশিদ, থাকার আরেকটি কথা। বিষয় জানতে চাই যে অপরিকল্পিত নগরায়ন, আপনার কথায় মানে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। দেখভালের দায়িত্ব যাদের, তারাও কি দেখভাল করছে? এই অপরিকল্পিত নগরায়ন দিনে দিনে না, 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 বৃদ্ধি পাচ্ছে। একদমই করছে না। এখানে আমি ঢাকা সিটির কথা বলি। এখানে কতগুলো প্রতিষ্ঠান আছে? ২৭ থেকে ২৮টি প্রতিষ্ঠানের এই দায়িত্ব। প্রথমত আপনি আসেন রাজুকের কথায়, তারপরে আসেন গ্যাস বিদ্যুতের কথায়, তারপরে আসুন সিটি কর্পোরেশনের কথায়। এখন দেখেন একটি ভবন যখন নির্মাণ করা হয়, ভবন নির্মাণের করার পর একটা সার্টিফিকেট আছে, এটার নাম অকুপেন্সি সার্টিফিকেট। অর্থাৎ ওই ভবনটি ব্যবহারের আগে গ্যাস, বিদ্যুৎ, পানি লাইন, ফায়ার সেফটি সিস্টেম, অর্থাৎ আগে আপনি এগুলোর অনুমোদন নিয়েছেন, কিন্তু ভবনটি যখন ব্যবহার বা কোনো কাজে লাগাবেন তখন এই অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। কি? সেখানে আপনার গ্যাস বিদ্যুতের লাইন ঠিক আছে কিনা, আপনার ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কিনা, আপনার ভবনের নির্মাণ কাঠামো আপনি ঠিক মতো করেছেন কিনা, নির্মাণ সামগ্রী ঠিক আছে কিনা, কততলা ভবন আপনি সেটা করেছেন কিনা, নকশার কোনো ব্যত্যয় ঘটিয়েছেন কিনা, প্রয়োজনীয় আপনি স্পেস রেখেছেন কিনা, এই সবগুলো দেখার জন্য অনেকগুলো সংস্থা আছে। এখানে কিন্তু আমি কলকারখানা অধিদপ্তরের কাজ আছে, আমি আপনাকে বলি। তো সেগুলো কি অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার যে বিধান আছে সেগুলো কি নেওয়া হচ্ছে? সেগুলো নেওয়া হচ্ছে না। আপনি এই অকুপেন্সি সার্টিফিকেট যদি আপনি নেয়ার বিধান থাকা সত্ত্বেও নিচ্ছে না। এরপরে যে ভবনকে আবার গ্যাসের লাইসেন্স দেওয়া হয়, যে ভবনকে পরিবেশের লাইসেন্স দেওয়া হয়, যে ভবনকে অন্যান্য লাইসেন্স দেওয়া হয়, তারা কি লাইসেন্স গুলো বৈধভাবে পায়? সমস্যাটা হচ্ছে, একটা হচ্ছে এই লাইসেন্স গুলো দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানা হয় না। এই যে ফায়ার সেফটি সিস্টেম, আমি ফায়ার সার্ভিসের সঙ্গে অনেক সময় কথা বলি যে আপনারা ফায়ার সেফটি সিস্টেমটাকে দেখে দিয়েছেন? হ্যাঁ, আমাদের সঙ্গে তো নকশা জি, পাশ করিয়ে বেশ দিয়েছে, কিছু বিষয় কিন্তু উঠে এসেছে পরে আপনার সেটা মানেনি, বক্তব্যে। পরে সেটা নীতিমালা মানেনি। না মানা অন্যতম কিছু বিষয়। আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছ থেকেও শুনে আসতে চাই। এম আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই। হারুনুর রশিদ বললেন যে আসলে এটি দুর্ঘটনা, মানে দুর্ঘটনা আসলে আমরা কখনো ভাবি না ওভাবে। আপনিও কি তার সাথে একমত যে এটা দুর্ঘটনা নাকি হচ্ছে হত্যা? কি বলবেন এটাকে? আরেকটি বিষয় যে এই যে নীতিমালা না মানা, ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠা, এগুলা দেখভালের আসলে কি দায়িত্বে যারা আছে তারাই তো নিজেরাই অসচেতন। আসলে সমাধানটা কিভাবে হবে? ধন্যবাদ। এসব যারা দেখছেন এবং দেখবেন সকলকে শুভেচ্ছা, সহ আলোচক হারুন ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের এই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যখন এই আগুন লাগা শুরু হয়, আসলে চারিদিকে শুরু হয়, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা যখন দেখি যে আগুনের খবর একের পর এক আসতে থাকে, বিভিন্ন দিক থেকে আগুনের খবর আসে। আজকের যে ঘটনাটি, সেখানে তো এখনো পর্যন্ত একটা জায়গায় এই স্বস্তির জায়গা, যে সেখানে এখনো পর্যন্ত হতাহতের তেমন কোনো খবর সম্ভবত আসেনি। সেখানে ওই কারখানা দুটিতে 700 মতো শ্রমিক, যেটা মালিকের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কাজ করতেন, কিন্তু তাদেরকে নিরাপদে সরানোর কথা তারা জানিয়েছেন। এর বাইরে কোনো তথ্য আছে কিনা এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না, হয়তো আপনাদের কাছে তথ্য থাকলে জানবো। না, হতাহত কিন্তু এখন পর্যন্ত হয়নি। দুঃখজনক হলো 10 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। সর্বাত্মকভাবে চেষ্টা করছে অনেকগুলো ইউনিট, ফায়ার সার্ভিসের এবং নৌবাহিনী চেষ্টা করছে। যে কথাটি বলেছেন যে আমাদের এই যে আগুন লাগার, এইভাবে আগুন লাগার এবং আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের দুর্বলতাগুলো, আমরা এই 54 বছরের মাথায় এসেও আমরা অনেক কিছু নিয়ে আমরা গর্ব করে আমাদের সময়ে সময়ে আমরা নিজেদের বড়াই করি, কিন্তু এই জায়গাটাতে আমাদের সক্ষমতা যে কতটা এখনো দুর্বল পর্যায়ে, সেটা কিন্তু এ ধরনের একটি বড় ঘটনা ঘটলেই সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। মিরপুরের ঘটনায় যে আমাদের চোখের সামনে যে এত বড় একটি মানে ট্র্যাজেডি ঘটলো, নিয়মিত বিরতিতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে চলেছে, কিন্তু আমরা এটার ব্যাপারে বিশেষ করে কিছু কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে আমাদের অসহায়ত্বটা একেবারে পরিষ্কার করে ফুটে উঠে, যে আমরা কতটা অসহায় এবং কতটা আমাদের যে অক্ষমতার জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকটি বড় আগুনের ঘটনায় এটা
স্পষ্ট হয়েছে, কিন্তু আগুন যখন লাগে তখন এগুলা নিয়ে বেশ আলোচনা হয়। তাই বেশ খানিকটা আমাদের মধ্যে আমরা যারা সাংবাদিক তারাও লেখালেখি করি, বিভিন্ন ফ্যাক্টস ফিগার দিয়ে এতগুলো আগুনের ঘটনা, এত লোক মারা গিয়েছে, পুরনো ট্র্যাজেডি আমরা স্মরণ করি। কিন্তু আসলে কাজের কাজ কিন্তু 2-4 দিন পরেই কিন্তু আমরা একেবারে এটা ভুলে যাই। নতুন করে যে এটার যে কার্যকর পদক্ষেপ নেওয়া, এগুলো থেকে আমাদের সুরক্ষার জন্য সেই জায়গাগুলো কিন্তু আমাদের ঘাটতি কিন্তু কোনোভাবেই মিটছে না। প্রত্যেকটা আগুনের ঘটনার পরেই আমাদের দুর্বলতাটা কিন্তু সামনে আসছে, কিন্তু এটার সমাধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কার্যকর পদক্ষেপটা আসলে কারা গ্রহণ করবে? মানে সরকারি রীতিতে ওটা গ্রহণ করা উচিত, যদিও এখন অন্তর্বর্তীকালীন সরকার। কার্যকর পদক্ষেপের সরকারের তো প্রধানত সরকারের একটা দায় আছে, বিশেষ করে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য, দুর্যোগ মোকাবেলার জন্য। এত বড় আগুনের ঘটনা ঘটার পরে সেটাকে দ্রুত নিয়ন্ত্রণের জন্য এখন বিশ্বব্যাপী যে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ইকুইপমেন্ট আছে সেগুলোর ব্যাপারে সরকারের দায় আছে। আবার পাশাপাশি যেসব জায়গায় আমাদের এই ঘটনাগুলো ঘটছে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিন্তু অগ্নিকাণ্ডের যে আমাদের প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলোর ক্ষেত্রেও আমাদের দুর্বলতাটা কিন্তু সামনে আসছে। জি, আপনাদের দুজনের বক্তব্যই আসলে বিষয়গুলো খুব স্পষ্ট হলো আসলে কোন কোন জায়গায় দুর্বলতা। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরো 2-1টি টপিক রয়েছে, আমরা সেগুলো নিয়ে আসলে কথা বলতে চাই, আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং 21 টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কাল ঐতিহাসিক জুলাই সনদ সই নেওয়া হয়েছে, সব প্রস্তুতি, সব দল সই করবে প্রত্যাশা কমিশনের, কেউ চাইলে করতে পারবে পরেও। হারুনুর রশিদ, আপনার কাছে একটু আসতে চাই, এই যে জুলাই সনদ নিয়ে এখনো দ্বিমত রয়েছে, রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, আপনার কি মনে হয় যে জুলাই সনদে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তাহলে হচ্ছে নির্বাচন কি বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে, এরকম কিছু মনে হচ্ছে আপনার? জুলাই সনদটা তো এটা আসলে সব দলের যেটুকুই তারা সনদ নিয়ে ঐক্যমত্য হলো বা সেই জায়গাটায় সবাই একটা জায়গায় ঐক্যমত্য হওয়া উচিত ছিল। এখন আমরা যে দেখতে পাচ্ছি যে এনসিপি তো বোধহয় স্বাক্ষর করবেই না কালের জন্য। আবার নতুন একটি ঘোষণা এসছে ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজের কাছ থেকে যে পরে স্বাক্ষর করার সুযোগ থাকবে। আবার আমি আর বিস্তারিত যাচ্ছি না, এই খবরগুলো আপনারা জানেন। তবে আমি এমনিতে সাধারণভাবে আমার মনে হয় এখন জুলাই সনদের সাথে নির্বাচনকে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটা আমার একটা ধারণা যে জুলাই সনদ জুলাই সনদের মতো থাক, নির্বাচন নির্বাচনের মতো থাক, আমাদের এটি প্রয়োজন নির্বাচন। কিন্তু আমার মনে হয় যদি এই সনদ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয়, কাল বোঝা যাবে, তাহলে নির্বাচনতে একটা প্রভাব পড়বে। এখন সেটি নির্বাচন নিয়ে বাধাগ্রস্ত হবে কিনা সেটা তো আমি বলতে পারি না, কিন্তু কেউ যদি বলেন এরপরে জুলাই সনদ আমরা যেরকম চেয়েছি সেরকম হবে না, হয় না, সুতরাং আমরা নির্বাচনে অংশ নেব না। জামায়াত ইসলামেও কালকে জুলাই সনদ স্বাক্ষর করবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। আবার সিপিবি তো আগেই ঘোষণা দিয়েছে তারা করবে না। আরো কিছু বাম রাজনৈতিক সংগঠন আজকে সংবাদ সম্মেলন করেছে, তারাও বোধহয় করবে না বা তারাও আপত্তি করেছে। এখন 36টি দল বোধহয় এই আলোচনায় সর্বশেষ অংশ নিয়েছিল। এখন তারা কতগুলোতে স্বাক্ষর করবে কতগুলো করবে না সেটি একটা বিষয়। এখন সেটা কি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে কিনা, যে কতগুলো দল স্বাক্ষর করলো কতগুলো কারণ, তো ম্যাক্সিমাম স্বাক্ষর করলে আমরা ধরে নিলাম যে এটি গণতান্ত্রিক সেই প্রক্রিয়ায় ভোটিং প্রক্রিয়ায় সনদ হয়ে গেল, কিন্তু বিষয়টা সেরকম না। কারণ হচ্ছে যে এগুলো তো ঐক্যমত্যের ভিত্তিতে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। এখন সেটি নিয়ে শেষ মুহূর্তে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি মনে করি যে নির্বাচন নিয়ে আপনি খেয়াল করবেন নির্বাচনের বাকি কিন্তু 3 মাস। তো এইসব কারণেই তো মানুষ, আমরা তো গ্রামে যাই, বিভিন্ন জায়গায় কথা বলি, মানুষ কিন্তু প্রশ্ন করে যে নির্বাচন হবে তো কবে হবে। মানে নির্বাচনের জন্য যে জিনিসটা দরকার সেটি হচ্ছে এখন কিন্তু নির্বাচন ট্রেন কিন্তু ফুল সুইং এ চলার কথা ছিল। রাজনৈতিক দলের যারা বিভিন্ন এলাকায় তাদের আসন রয়েছেন, যারা নির্বাচন করবেন তাদের এলাকায় জমজমাট অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। এবং সরকার যতই না বলুক যে নির্বাচন আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, সরকারের সেই জোর গলায় কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু প্রস্তুতিটা কোথায় সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। প্রস্তুতি আপনি যদি বলেন প্রস্তুতি শুধুমাত্র নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরি করা অথবা এতজন পুলিশের ট্রেনিং, এটাই কিন্তু নির্বাচনের প্রস্তুতি। একটি জাতিকে মানসিকভাবে এবং শারীরিকভাবে, সেটা আমি বলি, নির্বাচনের জন্য প্রস্তুত করতে হয়। রাজনৈতিক দলগুলো নানা ভাবে আমি দেখি যে এখনো কিন্তু কারা নির্বাচনে দাঁড়াবে কারা সিগন্যাল পাবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার না, অনেক সংশয়।
ধরেন জামায়াতে ইসলামী তার প্রার্থী তালিকা অনেক আগেই ঠিক করে রেখেছে, এটা কিন্তু ইমিডিয়েট না, সেটা বেশ আগে। কিন্তু তাদের কি প্রস্তুতি আছে? জামায়াত ঠিক করে রেখেছে বটে, কিন্তু জামাতের যে অবস্থান, এনসিপি যে দলটি একদমই নতুন, তাদের যে অবস্থান, আমরা এই তিনটা দলকে বারবার আমি বলছি এই কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই এই তিনটি দলকে প্রধান দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এনসিপি কে প্রধান তিনটি দলের ভিতরে একটি দল হিসেবে উনি নিজে বিবেচনা করছেন। মানুষ কিভাবে বিবেচনা করবে এক নম্বর দল, সেকেন্ড দল না থার্ড দল, সেটা আমি বলছি না। কারণ আপনি যদি জাতিসংঘের ওই সাধারণ পরিষদের অধিবেশনের কথা বিবেচনা করেন, সেখানেও কিন্তু তিনটি দলের 3 দুগুণে 6 জন গেলেন, মানে সমান তারা কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়েছে। তো বাকি দলগুলোর কি অবস্থান সেগুলোও তো আমরা জানি। এখন আপনি একটি ছোট দলও যদি থাকে, তার ভয়েস কিন্তু শুনতে হবে। আমরা প্রথম 30টি দলের সাথে আলোচনা করলো, তারপরে আরো 6টি বাড়লো, 36টি, কিন্তু নিবন্ধিত দল কিন্তু অনেক বেশি। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কেস। আপনি নিবন্ধিত সব দল কেন দাওয়াত পেল না, এই আলোচনায় ছিল না, এটি আমার গোড়া থেকেই প্রশ্ন। সেটি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কেস। অনিবন্ধিত দল গোড়া থেকেই ছিল, কিন্তু নিবন্ধিত দল যদি নির্বাচন কমিশন নিবন্ধ দিয়েছেন, তাদের কি কোনো গুরুত্ব নাই কিনা? না, এই 36টি কি সরকার গুরুত্বপূর্ণ মনে করছে, 30 থেকে আরো 6টি বাড়ালো, আমি জানি না কেন এটাকে খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। আমি একটু মানে একটা সম্পূরক কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী 300 আসনের প্রার্থী ঠিক করে রেখেছে, আবার অন্যদিকে তারা পিআর এর জন্য আন্দোলন করছে, ব্যাপারটা সাংঘর্ষিক না? মানে এটি খুব ইন্টারেস্টিং আমার কাছে। আপনি একটি প্রশ্ন করেছেন যেটি আমারও মনে হয়, যে আমি 300 আসনের জন্য প্রার্থী ঠিক করে রেখেছি, আবার কিন্তু পিআর নিয়ে আমি কিন্তু খুব শক্তভাবে অবস্থান নিচ্ছি। আবার তাদের সঙ্গে পিআরটা কি, তারা কিন্তু উচ্চ কক্ষের মধ্যে সীমাবদ্ধ, তারা কিন্তু পুরো নির্বাচনটাই পিআর এর মধ্যে। তাদের সঙ্গে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলামী কিন্তু টিল নাও আন্দোলনে আছে, আপনার বুঝতে হবে। তাদের যুগপৎ আন্দোলনে, সহমত আন্দোলনে আরো অনেক দল আছে। এই জিনিসটাই এখন তো আমার কাছে মানে জামায়াতের কি ইচ্ছা সেটা তো আমি বলতে পারবো না। নিশ্চয়ই জামায়াতের নেতাকর্মী থাকলে নিশ্চয়ই এই প্রশ্নটা আসলে করা যেত। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে, তার একটু মতামত। যার মাঝে নির্বাচনে তারা নির্বাচনের ব্যাপারও আছে, আবার আন্দোলনেও আছে। সুতরাং এই নির্বাচন আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত আমি ঠিক সেটা বুঝতে পারি না। তবে সেটাই এখন আর কি দেখার বিষয়। আমি একটু এম আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই, যে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। আপনার কাছেও জানতে চাই যে নির্বাচন আসলে এক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, জুলাই সনদ নিয়ে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে একটা ইতিবাচক জায়গাগুলোর কথা আমাদেরকে বলতে হবে। আমাদের জুলাই সনদে যে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট সহ, এর মধ্যে 48টি হলো সংবিধান সংশ্লিষ্ট এবং বাকিগুলো হচ্ছে আইনের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। এতগুলো বিষয়ে ঐকমত্য হওয়া, এটাও বাংলাদেশের রাজনীতির, বিরোধপূর্ণ রাজনীতিতে এটাকে আমরা একেবারে তুচ্ছ করে দেখার আমি সুযোগ দেখি না। বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট অনেকগুলো ইস্যু, যেগুলো বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার বা ফ্যাসিবাদকে শক্তপোক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে দানবীয় সরকার গত 15 বছরের দানবে পরিণত করার জন্য যেসব বিষয়গুলো, সংবিধানের যেসব সুযোগ ছিল এবং আইনের যে ফাঁকফোকর ছিল, এই বিষয়গুলো, এসব ফাঁকফোকর বন্ধ করার জন্যই জুলাই সনদে অনেকগুলো বিষয়ে ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। যেসব বিষয়ে কিছুটা নোট অফ ডিসেন্ট এসছে, আমার বিশ্লেষণে এগুলা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় না। যেমন পিআর এর ব্যাপারে যে কথাটি আপনারা একটু আগে বলছিলেন, যে জামাত একদিকে পিআর এর কথা বলছে, অন্যদিকে তারা 300 প্রার্থী দিয়ে তারা অলরেডি মাঠে চষে বেড়াচ্ছে। এটা এক ধরনের তো দৃশ্য, তো এটা সবিরোধিতা তো বটেই। কিন্তু আমি অনেক আগে থেকেই এই কথাটি বলে আসছিলাম যে জামাত যদি 2 কক্ষে পিআর এর জন্য আন্দোলন করলো, মূলত তারা সম্ভবত মানে উচ্চকক্ষে পিআর পেলেই তারা শেষ পর্যন্ত সন্তুষ্ট হবে। কিন্তু উচ্চকক্ষ পিআর এর ব্যাপারেও দুইটি জায়গায়, একটা জায়গায় বিরোধের জায়গা রয়েছে বিএনপির সাথে। উচ্চকক্ষের ব্যাপারে বিএনপির অবস্থান হচ্ছে যে আমাদের প্রচলিত পদ্ধতিতে নির্বাচন শেষে যে যত সংসদ সদস্য পাবেন সেই অনুযায়ী, যেমনটি আমরা নারী আসনে সেখানে এক ধরনের পিআর পদ্ধতি চালু আছে আমাদের এখানে অঘোষিতভাবে। সেটা আমরা কখনো পিআর বলি নাই, কিন্তু বাস্তবে সেটাও একটা পিআর। সেখানে যে যত আসন পান তার ভিত্তিতে নারী আসন পেয়ে থাকেন, বন্টন হয়ে থাকে। আচ্ছা, একটু নোট অফ ডিসেন্টের বিষয়ে আসতে চাই। নোট অফ ডিসেন্ট থাকাটা কি স্বাভাবিক না?
মানে সব দলই তো একমত হবে বিষয়টা, সব ক্ষেত্রে একমত হবে বিষয়টা তো এমন হ্যাঁ, নয়। এটা খুবই খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যদি সব দল একই হবে তাহলে তো এত দল আলাদা দল করার কথা না, তাই না? আর তাছাড়া পিয়ারের ব্যাপারে এখানে যে আলোচনাটি আমরা করছি যে কতটি দল এখানে স্বাক্ষর করছে বা কতটি দল শেষ পর্যন্ত কালকে সনদের সই করবে করবে না, এই জায়গাটা আসলে পিয়ারের জুলাই সনদের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দিক হলো যে মূলত যারা ক্ষমতায় যাবে তাদের উপর এটা বেশি নির্ভর করবে। এখানে কিন্তু জুলাই সনদের পার্টের ব্যাপারে যে অধ্যাপক আলী রিয়াজ আজও বলেছেন যে সেখানে অঙ্গীকারনামার যে পার্টটা আছে সেই পার্টের রাজনীতিকরা স্বাক্ষর করবে না, আর ঐকমত্য কমিশনের সদস্যরা সেখানে স্বাক্ষর করবে। এর অর্থ হচ্ছে অঙ্গীকার করবে কে, এটা বাস্তবায়নের জন্য অঙ্গীকারের প্রাসঙ্গিকতা আছে যারা সংসদে যাদের স্টেক থাকবে। জি, আসলে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আসলে অনেক বড় পরিসরে আলোচনা করতে হবে, সময় নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, এম আব্দুল্লাহ এবং হারুনুর রশিদ। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।